আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। বরিশালের নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানা দাবি দেওয়া। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষার কথা বলছে একটি রাজনৈতিক দল। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়। এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্তদল 13 তারিখ থেকে দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপি চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। প্রথমবারের মতো ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি। সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে, অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই। জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাহিরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশ জুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর। কেউ প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে, এ মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হ্যার পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। ঘোষণা দেন জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানো নির্বাচন। ঘোষণা দেন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। আগে যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা চাঁদাবাজি করছেন, হুমকি দিচ্ছেন। টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। বলেন, জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। কর্মীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা চাঁদাবাজিতে জড়ায়নি, মামলা বাণিজ্যও করেনি। শফিকুর রহমান আরও বলেন, 11 দলীয় জোট এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারীরা নিরাপদে চলতে পারবে, যুবকরা বেকার থাকবে না, যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। জনসভায় টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। নিরাপদ ও মানবিক বাংলাদেশ করতে চায় জামায়াতে ইসলামী। সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণায় 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 41টি ভিশনের কথা জানিয়েছে দলটি। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ইশতেহার জীবন্ত দলিল হিসেবে কাজ করবে। নির্বাচনে জয়ী হলে আগামী 5 বছরে কেমন দেশ গড়তে চায় জামাতে ইসলামী, ইশতেহার ঘোষণায় তাই জানালো দলটি। 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি ভিশনের সমন্বয়ে গড়তে চায় নিরাপদ ও মানবিক বাংলাদেশ। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক, আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। ইশতেহারে বলা হয়েছে, হ্যাঁ ও না এর 10টি মূল বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইশতেহার ব্যবসা বান্ধব, শান্তি ও শৃঙ্খলা বান্ধব, দলীয় নয়, জনতার সরকার গঠনই লক্ষ্য জানিয়ে বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা ফ্রি ও পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, সরকারি চাকরিতে কোনো আবেদন ফি থাকবে না, মেধার ভিত্তিতে হবে নিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের বিষয়, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টায় আনা, নারীদের জন্য সান্ধ্যকালীন বাস নামাতে চায় জামাত। ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘণ্টায় নামিয়ে আনার কথা বলা হয় ইশতেহারে। যখন একজন সন্তান সম্ভবা মা
এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার ছাড়তে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সব ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, নির্বাচনের উৎসব মুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন জনমনে। সব উদ্বেগ, আশঙ্কা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। খুলনায় এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আইটি বিশেষজ্ঞরা। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। গত 31 জানুয়ারি রাতে হঠাৎই জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার। এর মাঝেই আমিরের আইডি হ্যাকের কথা জানায় জামায়াত। হাতিঝিল থানায় করা হয় জিডি। সে মামলার সূত্র ধরেই মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছে, প্রাথমিক কিছু সত্যতা তো আছে। বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। এদিকে জামায়াত আমিরের আইডি হ্যাকিং এর সাথে রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ারের আলমের সম্পৃক্ততা পেয়েছে ডিবি। বিকালে জামায়াতের সংবাদ সম্মেলনে আইডি হ্যাক করার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়। রিটার্নিং অফিসার, পুলিশের এসপির পর্যায়ে দায়িত্ব পালন করছেন, টিএনও বা সহকারী রিটার্নিং অফিসার অথবা ওসি, এই পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করছেন যারা মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। অন্যথায় নির্বাচন বাস্তবিক অর্থে মানুষের জন্য প্রশ্নবোধক হবে। লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নির্দেশে ভুয়া সিল তৈরি করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত ব্যবসায়ী সোহেল রানা। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় সিল ব্যবসায়ী সোহেল রানা। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের বিরুদ্ধে মামলা হয়। সোহেলকে গ্রেফতার দেখানো হলেও সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গতরাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন সিল কাণ্ডের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তবে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিমের দাবি গ্রেফতার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ঢাকা 17 পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন এ আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। বুধবার বিকেলে হাতিঝিল এমফিথিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর জুবাইদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জুবাইদা রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ নীতিতেই এগোবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি।
এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। নির্বাচনী প্রচারণা চালাতে হাতে সময় আর মাত্র 6 দিন, তাই শেষ মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তাদের আশ্বাসের ভিড়ে এবার ভোটাররাও খুঁজছেন যোগ্যতর আর বিশ্বস্ত একটি মুখ। ভোটারদের ভাষ্য, এবার প্রতীকে নয়, ভোট শুদ্ধ হবে প্রার্থীতে। শেষ মুহূর্তের গণসংযোগে প্রার্থীদের যেমন দম ফেলার ফুরসত নেই, তেমনি ভোটাররাও হাজারো প্রতিশ্রুতির মধ্যে করছেন শেষ হিসাব নিকাশ। প্রার্থীদের এসব আশ্বাসের ভিড়ে এবার ভোটাররা খুঁজছেন প্রকৃত সমস্যা সমাধানের পথ। এদিকে আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের প্রভাবিত করা সহ নানামুখী অভিযোগ দিয়ে আসছেন সব প্রার্থী। তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাজধানী গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিনভর প্রচারণা চালিয়েছেন জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট প্রার্থীরা। একই সাথে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তারা। তবে ভোটাররা, বিশেষত তরুণ প্রজন্ম বলছে, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, এবার তারা ভোট দিবেন প্রার্থীর যোগ্যতা দেখে। রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঢাকা 14 আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেন, বলেন ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ করে তোলা হবে। বিকেলে ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান এর পক্ষে গুলশান 1 এলাকায় প্রচারণা চালায় কর্মী সমর্থকরা। 11 দলীয় জোটের বাইরে রাজধানীতে নির্বাচনী প্রচারণা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে জয়ী হলে দেশ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়া আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা এবং পালনের নিরাপদ এবং উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমসহিংসতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ইশতেহারে। বলেন, নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে, কর্মজীবী মায়েদের জন্য গড়ে তোলা হবে দিবাযত্ন কেন্দ্র, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর 2 আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদনগর, বনমালা, কলেজ গেট, হোসেন মার্কেট এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের দাঁড়ে যে ভোটের আহ্বান করা সহ কুশল বিনিময় করে জনসাধারণের বিভিন্ন সমস্যা প্রত্যাশার কথা শোনেন। তার সাথে গণসংযোগ ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মানুষ আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সর্বোচ্চ ভোট ধানের শীষের পক্ষে নিয়ে আমাদের নেতা তারেক রহমানকে আমরা এই গাজীপুর 2 আসনটি উপহার দেব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সারাদিন উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এই কর্মসূচি চলে। এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। গণঅভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে আগামী নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে, বলেন তিনি। ভারতে পার্লামেন্টের বাইরে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুকে বিশ্বাসঘাতক ডেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিক্ষোভের পাশ দিয়ে বিট্টু হেঁটে যাওয়ার সময় তিনি বলেন, একজন দেশদ্রোহী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর করমর্দনের প্রস্তাব দিয়ে বিট্টুকে বিশ্বাসঘাতক বন্ধু বলে সম্বোধন করেন এই কংগ্রেস নেতা। তবে এর জবাবে তাকে দেশের শত্রু আখ্যা দিয়ে হাত মেলাতে অস্বীকৃতি জানান বিজেপি নেতা বিট্টু। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাহুল। তার এমন মন্তব্যের প্রতিবাদে নানা জায়গায় বিক্ষোভে নামে বিজেপি নেতা কর্মীরা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।